আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান, মেডিকেল স্টুডেন্ট, মূলত রাশিয়া থেকে বলছি। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি মোর দ্যান 4 ইয়ার্স রাশিয়াতে আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, তো সেটা খুবই কমন একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে রাশিয়াতে এখন পার্ট টাইম জব পাওয়া যায় কিনা। পাশাপাশি অনেক মানুষকে যুদ্ধে পাঠায় দিচ্ছে বা অনেককে জোর করে নাকি যুদ্ধে নিয়ে যায়। এই বিষয়গুলো কতটুকু সত্য সে বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। যদিও অনেকভাবে ভিডিও তৈরি করে, বাট আমি মনে করলাম যে না, একই প্রশ্ন যেহেতু আমার কাছে আসতেছে, সে ভিডিওগুলো আসলে অথেন্টিক বিষয়গুলো, এখানকার বিষয়গুলো জানানো দরকার। রাশিয়াতে পার্ট টাইম জব পাওয়া যায় কিনা। আসলে রাশিয়াতে পার্ট টাইম জবের বিষয়ে যদি একটু আলোচনা করি, তার আগে একটু বুঝতে হবে যে বর্তমান রাশিয়াতে আপনার অনেকগুলো স্টেট যারা কিনা কাজের জন্য মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য প্রিপারেটরি কোর্স থাকা অবস্থায় কাজ ব্যান করে দিছে। তো যে ইউনিভার্সিটি বা যে স্টেটগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কাজ ব্যান করে দিছে, তো খুব স্বাভাবিকভাবেই সেই স্টেটগুলোতে আপনি জব করতে পারবেন না। আপনার জবের জন্য গেলে জব আপনাকে দিবে না, বলবে নাই। অথবা বলবে যে আপনার স্প্রাপ্কা দরকার। স্প্রাপ্কা হচ্ছে অনুমতি, ইউনিভার্সিটি অনুমতি দরকার। তো এই জন্য দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো স্টেটে আসার পরেও, মানে অনেকগুলো ভালো স্টেট আছে যেগুলো হচ্ছে কাজ করা ব্যান করে দিছে। সো অনেক অনেক ভালো স্টেট আসা সত্ত্বেও দেখা যাচ্ছে অনেক ছেলে পেলে কাজ করতে পারতেছে না, অনেক স্টুডেন্ট কাজ করতে পারতেছে না। বাট এই বিষয়গুলো তারা আসার আগে জানতো না, বা যার মাধ্যমে আসছে সে জানাই নাই যে তুমি কাজ করতে পারবা কি পারবা না, এখানে অনুমতি আছে কি নাই, এই বিষয়গুলো ক্লিয়ার করা নাই। যে গন্ধে ছেলে আসার পরে পুরোপুরি একটা ধাক্কা খেয়ে যায় প্রথমেই। আর একটা স্টুডেন্ট আপনার যখন দেখে যে না, পুরো চারদিক দিয়ে সবকিছু অন্ধকার, বা সে কাজ না করতে পারলে পরে বছর খরচ তুলতে পারতেছে না, তখন কিন্তু সে বাধ্য হয়ে রাতের শিফটে কাজ করে আর কি। এখন রাতের শিফটে কাজ করলে একটা প্রবলেম আছে কি, রাতের শিফটে আপনি তখন কাজ করতেছেন, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন কোর্স করতেছেন, কিন্তু হুট করে একদিন ধরা পড়ে গেলে তাহলে কিন্তু আপনাকে আবার প্রথমত হয়তো 5,000 রুবল জরিমানা ধরবে কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে ডিরেক্টলি তখনই পাঠায় দেয়, দেশে পাঠায় দেয় আর কি। ডিপোর্ট করে দেয়, যেটাকে ইউনিভার্সিটিতে আপনারা অবজেকশন দিয়ে দেন ওকে পাঠায় দেয় আর কি, ভিসা ক্যান্সেল করে দেয়। তো এখন কথা হচ্ছে যে রাশিয়ার যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা আগে বুঝতে হবে, তারপরে পার্ট টাইমের বিষয়টা আপনার বিষয় নিয়ে আমি কথা বলবো আর কি। যখন আপনি আপনার স্টেটে যখন আসবেন, দেখবেন যে না এরকম প্রবলেম আছে, তো সেই স্টেটগুলো আমার মনে হয় এখন অ্যাভয়েড করাই দরকার। এবং যদি আপনার সামর্থ্য থাকে যে না, আপনি পরপর 2 বছরের খরচ আপনার ফ্যামিলি থেকে বের করতে পারবে, বা 1.5 বছরের খরচ বের করতে পারবে, মানে প্রথমে 1 বছর এবং পরের 6 মাসের খরচ বের করতে পারবে, তাহলে আপনি রাশিয়াতে আসতে পারেন। যে সিটিগুলো ব্যান আছে, বা যেমন মস্কো, সেন্ট পিটারবার্গ, এগুলো তো ব্যান করা, নভোসিবির্স্ক এখন ব্যান করে দিচ্ছে, মানে প্রিপারেটরি কোর্স থাকা অবস্থায় কাজ করতে পারবেন না। তো এই সিটিগুলোতে যদি আপনার 1.5 বছর বা 2 বছরের খরচ আপনি নিয়ে আসতে পারেন, মিনিমাম 1.5 বছরের খরচ, তাহলে আপনি আসেন, ওয়েলকাম। তাছাড়া এইসব স্টেটে আসা যাবে না। এখন আসি যে স্টেটগুলোতে ব্যান নাই, যে স্টেটগুলোতে আপনি কাজ করতে পারবেন অ্যাজ এ প্রিপারেটরি কোর্সে থাকা অবস্থায়, কোনো প্রবলেম হবে না। তো সেই স্টেটগুলোতে আসলে জবের কী অবস্থা। এখন সেই স্টেটগুলোর মধ্যে আবার আপনার 3 টাইপের স্টেট আছে। একটা হচ্ছে ভালো স্টেট, বড় স্টেট, আরেকটা আছে অ্যাভারেজ স্টেট, আরেকটা আছে ছোট স্টেট আর কি। তো এখন যে স্টেটগুলোতে ব্যান নাই এবং বড় স্টেট, এই স্টেটগুলোতে যারা আসে তারা নর্মালি ভিসা নর্মালি হচ্ছে আপনার জব পেয়ে যাচ্ছে। এই স্টেটগুলোতে জব নিয়ে প্রবলেম নাই। প্রবলেম নাই বলতে আপনার 1.5 থেকে 2 মাস একটু ওয়েট করতে হয় আপনার ডকুমেন্টস রেডি হতে, আপনার ভিসা, তারপরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন, এগুলো রেডি হতে আপনার গোস্তলগি করতে হয়, আইনএন করতে হয়। আপনার আইনএন মানে হচ্ছে এটা এক ধরনের, কি বলবো, মানে এক ধরনের লাইসেন্স আর কি, মানে ট্যাক্স পেয়ার সার্টিফিকেট, ওয়ান কাইন্ড অফ। সো এগুলো করার পরে আপনি হচ্ছে কাজ করতে পারবেন। তো সেই সব স্টেটগুলোতে যদি আপনি আসেন, ফর এক্সাম্পল একাতেরিনবার্গ আছে, কাজান আছে, মিজনিনভগরদ আছে, ক্রাসনোয়ার্স্ক আছে, ক্রাসনোদার আছে, তারপরে আপনার হচ্ছে চেলিয়াপিন্সক আছে, সামারা আছে। তো এই স্টেটগুলোতে আপনি যদি আসেন, এগুলো হচ্ছে বড় স্টেট, পাশাপাশি জব করার অপরচুনিটি আছে। এবং এই স্টেটগুলোতে আসলে এখানে ব্যান করা নাই, জব করতে পারবেন। তো আমি যে স্টেটগুলোর নাম বললাম, আমি সবসময় এই টাইপের স্টেটগুলোতে আসার কথা বলি, সবাইকে বলি, সে যার মাধ্যমে আসুক না কেন। আমার মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, দেখবেন যে আমি মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই টাইপের সিটিগুলোতে দিছি, যেগুলোতে এখন মানে বড় সিটি বাট ব্যান করা নাই এখনো, যারা ডিরেক্টলি কাজ করতে পারবে। তবে একটা বিষয় কি, যে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, যাদেরকে আমার মাধ্যমে রাশিয়াতে নিয়ে আসি, সবাইকে বলি যে তোমরা যারা আসবা রাশিয়াতে প্রসেস প্রায় 3 থেকে 5 মাস সময় লেগে যায়, ম্যাক্সিমাম মিনিমাম 3 মাস লেগে যায় রাশিয়াতে আসার বিষয়টা। তো সেক্ষেত্রে 3 থেকে 5 মাস এই সময়টাতে একটা স্টুডেন্ট যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে, একদম বেসিক লেভেল অল্প অল্প বিষয়গুলো যে শিখে আসে, তার ক্ষেত্রে কিন্তু সে রাশিয়া আসার পরে এখানে অনেক ভালো একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। মানে সিম্পল কথাবার্তা যখন বলতে পারে, একটা স্টুডেন্ট আরও সহজে জব পেয়ে যায়।
তো আমি প্রায় সব স্টুডেন্টকে বলি যে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে মোটামুটি শিখতে শেখার চেষ্টা করতে, টাইমগুলো ওয়েস্ট না করতে, এবং ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে। ড্রাইভিং লাইসেন্সটা প্রিপারেটরি কোর্স শেষ করে যখন মেন কোর্সে যাবেন তখন ড্রাইভিং করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায়। তো এই হচ্ছে বিষয়। তো আমি সবসময় বলি যে আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে সবাইকে বলি এই টাইপের স্টেটগুলোতে আসতে, এবং পাশাপাশি যদি এই টাইপের স্টেটগুলো যদি সিট অ্যাভেলেবল না থাকে বা ইউনিভার্সিটি অ্যাভেলেবল না থাকে বা একটু খরচ যদি মনে হয় যে বেশি, তখন আমি তাদেরকে সাজেস্ট করি একটা অ্যাভারেজ টাইপের সিটি, যেখানে অবশ্যই জব করতে পারবে প্রিপারেটরি কোর্স থাকা অবস্থায়, পাশাপাশি খরচটা যেন অনেকটা কম হয়। এবং অ্যাভারেজ সিটির মধ্যে অনেক সিটি আছে যেগুলোতে অনেক সহজে জব পাওয়া যায়, যেগুলো অনেক ভালো। ফর এক্সাম্পল আপনার টমস্ক আছে, তারপরে আপনার চেলিয়াবিনস্ক আছে, এরকম আরও কিছু সিটি আছে যেগুলো হচ্ছে অ্যাভারেজ টাইপের সিটি। ইরকুস আছে, এটাও ভালো। তো এই টাইপের সিটিগুলোতে হচ্ছে আমি মনে করি যে যদি কেউ আসে তাহলে তার জব ক্রাইসিস হবে না। তো এই টাইপের অ্যাভারেজ টাইপের সিটি বাট ভালো সিটি দেখে যেখানে জব অ্যাভেলেবল আছে, সেই টাইপের সিটিগুলোতে সবাইকে আমি সাজেস্ট করি। তো এবারে যে রাশিয়াতে যে আমি 3 নম্বর যে সিটিগুলো বললাম সেগুলো হচ্ছে ছোটো সিটি। বাংলাদেশের অনেক স্টুডেন্ট কিন্তু ছোটো ছোটো স্টেটে কিন্তু আসছে। ছোটো ছোটো স্টেটে কেন আসছে? কারণ তাদেরকে বলা হয়েছে এখানে জব আছে, 1 নম্বর। 2 নম্বর, তাদেরকে বলা হয়েছে যে এখানে মেইন কোর্সে কম খরচ। হ্যাঁ, তো এই কথা বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো অ্যাকচুয়ালি ছোটো সিটিতে হয় কি, ছোটো সিটিতে তো জব পাওয়াই যায় না, যদিও আপনার কাজ করতে পারেন প্রিপারেটরি কোর্স থাকা অবস্থায়, বাট জব পাওয়া যায় না। আর ছোটো ছোটো স্টেটে স্টুডেন্ট অ্যাডমিশন করালে হয় কি, প্রফিটটা বেশি পাওয়া যায়। যারা অ্যাজ এজেন্ট হিসেবে অ্যাডমিশন করায় তাদের প্রফিটটা বেশি থাকে। যে কারণে একদম ছোটো স্টেটগুলোতে তারা চেষ্টা করে অ্যাডমিশন করানো। আর যে কারণে বাংলাদেশের অনেক স্টুডেন্ট কিন্তু ছোটো ছোটো স্টেটে অ্যাডমিশন নেয়, আসার পর দেখা যারা জব পাচ্ছে না, তখন তারা আবার মুভ হয় অন্যান্য সিটিতে, যে সিটিগুলোতে জব পাওয়া যায়। তো এখন কথা বলা যাক আপনার মানে কী ধরনের জব আসলে অ্যাভেলেবল থাকে বা কী ধরনের জব স্টুডেন্টরা মূলত করে। সাধারণত হয়তো আপনারা জানেন যে স্টুডেন্টরা মূলত রেস্টুরেন্টের জবগুলো করে। রেস্টুরেন্টের আপনার হচ্ছে ক্লিন করা, পাশাপাশি হচ্ছে ডেলিভারি বয় হিসেবে ডেলিভারি করা, এবং যদি এগুলোর বাইরে যদি কাজের কথা বলি, কিছু কাজ আছে হচ্ছে আপনার কার ওয়াশিংয়ের কাজ আছে, যেগুলো কার ওয়াশিংয়ের কাজ আসলে মূলত মস্কোর দিকতে পাওয়া যায়, অন্যান্য সিটি কোনো একটা পাওয়া যায় না, বাট বড় সিটিগুলোতে মূলত আছে আর কি। যেমন এখান থেকে কাজের কথা বলছিলাম, এগুলোতে আপনি জব করতে পারবেন। আচ্ছা, এর বাইরে হচ্ছে আপনার বিভিন্ন ফ্যাক্টরি যদি থাকে, যেমন ওয়াটার ফ্যাক্টরি, কটন ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরিতে আসলে লোক নেয়। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে লোডিং আনলোডিং এর কাজ। ধরেন আপনার পেঁয়াজ, তারপরে বিভিন্ন আলু বা এই টাইপের জিনিসগুলো, এগুলো অনেক সময় স্টোর রুমে ট্রাক থেকে নামায় স্টোর রুমে রাখতে হয়, এই ধরনের কাজ আছে। এই কাজগুলো একটু কঠিন, ছেলেপিলে এগুলো খুব একটা কাজ করে না স্টুডেন্টরা মূলত রেস্টুরেন্টের কাজগুলো এবং ডেলিভারি কাজগুলো এগুলো মূলত করে। একটা বিষয়, যদি আপনার ভাষাটা একটু জানা থাকে তাহলে পরে কিন্তু আপনার অনেক জায়গাতে তখন আপনার হিউজ সুপার শপে জব করতে পারবেন, আপনার অনেক জায়গাতেও জবের অপরচুনিটি থাকবে। তো এই হচ্ছে কাজের বিষয়। কাজ মোটামুটি সবাই এখানে করে, সবাই। যে স্টেটগুলোতে ব্যান করছে সেগুলোতে একটু সমস্যা, বাদ বাকি অন্যান্য স্টুডেন্ট যারা আছে ছোটো স্টেট বাদ দিয়ে আপনার বড় স্টেটগুলো এবং পাশাপাশি অ্যাভারেজ টাইপের স্টেট যারা, তারা মোটামুটি সবাই জব করে স্টুডেন্ট যারা আছে। ইনকামটা কীরকম হয়? ইনকামটা খুব ভালো একটা ইনকাম আছে। আপনি ধরেন যদি 2 সপ্তাহ ইনকাম করেন, 2 সপ্তাহ যদি মাসে 2 সপ্তাহ কাজ করেন, 2 সপ্তাহ কাজ করে আপনার থাকা খাওয়া সকল খরচ উঠে যাবে, টিউশন ফি সহ উঠে যাবে, যদি আপনি ব্যালেন্স করে আসতে পারেন আর কি। যদি এখন ইউনিভার্সিটির খরচ অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে পসিবল না, বাট একটা স্টুডেন্ট আবার 2 সপ্তাহ পর কাজ করা ঠিক না। 2 সপ্তাহের মধ্যে তখন সকল খরচ উঠে যায়। এই টাইপের ক্যালকুলেট করে আপনি এইভাবে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে আসা উচিত ভালো সিটের। স্যালারি আপনার হচ্ছে 25 রুবল বা 3000 রুবল মানে পার ডে থাকে, মানে 12 ঘন্টার নিচে কিন্তু রাশিয়াতে কাজ নেই। সো 12 ঘন্টা কাজ করলে আপনি 2500 থেকে 3000 রুবল পাবেন। তো মজার বিষয় হচ্ছে যে যারা মস্কোতে বা সেন্ট পিটারবার্গে জব করে তাদেরও স্যালারি এরকমই, আপনি 2500, 3000, 2800 রুবল, হ্যাঁ, এরকম 12 ঘন্টা করে ওরা কাজ করে। কিছু খুব কম ক্ষেত্রে আছে 3200, 3400 এরকম হয়। তো ম্যাক্সিমাম রেস্টুরেন্টের কথা যদি বলি, ডেলিভারির কথা যদি বলি, এই সেমই 2800, 3000 বা 2500 এরকমই আপনার ইনকাম থাকে আর কি। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আপনি মস্কো সেন্ট পিটারবার্গ না যেতে পারলেও আপনি যে অন্যান্য যে ভালো সিটিগুলো আছে সেগুলোতে যদি আপনি আসেন তাহলে কিন্তু ইনকাম অনেকটা সেম থাকতেছে। মাঝখান থেকে আপনার টিউশন ফিটা কম পড়বে, টিউশনের খরচটা কম পড়বে। এটা তো আপনার জন্য অনেক প্রেশার হচ্ছে কমে গেল আর কি, যে অল্প কাজ করে আপনি আপনি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারতেছেন, যে টাকাটা আপনি নিজে খরচ ইজিলি চালাতে পারতেছেন, পাশাপাশি পড়াশোনাটা সুন্দরভাবে আপনি আগায় নিতে পারতেছেন। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। এখন আসে হচ্ছে আপনার যুদ্ধের বিষয়টা, যে যুদ্ধে আসলে জোর করে নিয়ে যায় কিনা, বা যুদ্ধের কারণে কোনো প্রবলেম হবে কিনা আপনার ফিউচারে। আসলে দেখেন, এখানে যারা যুদ্ধে যায়, যত মানুষকে যুদ্ধে যাওয়া দেখছেন, অনেস্টলি প্রত্যেকেই নিজ ইচ্ছায় যুদ্ধে গেছে। তারা নিজ ইচ্ছায় যুদ্ধে গেছে,
প্রত্যেকে বলতে 100 জনের মধ্যে 95 থেকে 97 জনই, 2-1 জন হয়তো বা কোনো একটা কারণে কোনো একটা নিজের বোঝার হয়তো ভুল ছিল, হ্যাঁ, অনিচ্ছা শর্তে হয়তো 2-1 জন হয়তো চলে গেছে, বাট ম্যাক্সিমাম যারা যুদ্ধে গেছে তারা সবাই নিজে থেকে যুদ্ধে গেছে এবং মানে অতিরিক্ত টাকার লোভে বা অনেকে হচ্ছে অনেক দারিদ্রতার কারণে যুদ্ধে গেছে। এখন যুদ্ধে যাওয়ার পরে তারা যখন মারা যাচ্ছে, এগুলো যখন বাংলাদেশে নিউজ হচ্ছে, তখন সবাই অনেক ভয় পাচ্ছে যে কি হয় না হয়। আসলে রাশিয়ান গভর্নমেন্ট কখন একটা ইন্টারন্যাশনাল দূত দূরে থাক, এই রাশিয়ান হচ্ছে যারা সিটিজেন আছে তাদেরকেও জোর করে নিচ্ছে না। ওরা প্রত্যেকটা শহরে বিলবোর্ড টানায় দিচ্ছে যে 40 লাখ রুবল প্রথমে দিবে আপনি যখন জয়েন করবেন। হ্যাঁ, এরকম লেখাটাকে আছে যে আপনারা যদি কেউ চান তাহলে আপনারা জয়েন করতে পারেন। সেটা রাশিয়ানদের জন্য, সেটা বাংলাদেশের সুন্দর জন্য। তো যুদ্ধে আপনাকে পাঠিয়ে দিবে, জোর করে নিয়ে যাবে, এরকম কোনো কিছুই না। আপনি আপনার মতো চলবেন, আপনি যে কারণে আসছেন সে কারণে আপনি মানে পড়াশোনা করবেন, কাজ করবেন, আপনি আপনার নর্মাল লাইফ লিড করবেন। আপনি রাশিয়াতে আসার পরে যুদ্ধ যে হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না, জাস্ট বর্ডার এরিয়াতে বা ইউক্রেনের ভিতরে আর কি। এখন তো ইউক্রেন দখল করে আছে, তো ইউক্রেনের ভিতরে যুদ্ধ হচ্ছে। আর অনেকে বলে যে ভাই ড্রোন টোন ছাড়ে মস্কোতে অনেকবার অ্যাটাক হয়, এটা হয়, এটা সত্য যে মাঝে মধ্যে ড্রোন টোন আসে, 2-1টা ড্রোন টোন আসে, এগুলো প্রোটেক্ট করে। 2-1টা হঠাৎ করে আপনার হচ্ছে শহরের কোনো একটা জায়গাতে হয়তো পড়ে, কিন্তু হয়তো আপনার এরকম ব্যতিক্রম 2-1টা ঘটনা আছে, তো এরকম হয়। তো এটা খুব বড় ইস্যু না, এটা যদি আপনি বড় করে ধরেন তাহলে তো এটা মানে বলার কিছু নাই, ঠিক আছে। কিন্তু আসলে এটা বড় কোনো বিষয় না, যুদ্ধ নিয়ে টেনশন করার কিছু নাই। আপনারা আপনার মতো আসবেন, আপনি ওয়ার্কারে আসেন, আর আপনি হচ্ছে এখানে পড়াশোনা করতে আসেন, এটা আপনি আপনার মতো করে সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন এখানে। এই হচ্ছে ওভারঅল বিষয়। আরেকটা আমার বিষয় একটু বলি, সেটা হচ্ছে হয়তো যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমার বাংলাদেশে অফিস আছে, আমি সেটা অ্যাডমিশন করাই। যদি কারো কোনো বিষয়ে এমনিতে ইনফো লাগে নক দিতে পারেন, আর কারো যদি অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন মনে হয় যে না অ্যাডমিশন নিব বা অ্যাডমিশন বিষয়ে হেল্প লাগবে, তারা নক দিতে পারেন। আমি আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবং আমার অফিস অ্যাড্রেসও আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে আর কি। তো সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে।